This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন শোতে সুপার প্রাইম টাইম। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি, আর আমার সঙ্গে রয়েছে লিমা এবং শর্মিষ্ঠা। শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, ইতিমধ্যেই আপনারা জানেন শীর্ষ আদালতে সেখানে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে যাদের নাম পাশ করবে দু দফার যে ভোট 23 এবং 29, তার দুদিন আগে অর্থাৎ 21 এবং 27 তারিখের মধ্যে তারা ভোটাধিকার পাবেন, মানে তারা ভোট দিতে পারবেন। ডিটেলসে জানবো, জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। আমি একবার সরাসরি চলে যাবো জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, তার কিভাবে এই গোটা বিষয়টি হচ্ছে, প্রসিডিওরটা হচ্ছে, যদি তুমি একটু জানাও। দেখো, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে প্রথম দফা এবং দ্বিতীয় দফা ভোটের আগে যাদের আবেদনের নিষ্পত্তি হয়ে যাবে তারা ভোটাধিকার পাবে। জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে যে ট্রাইব্যুনালে যাদের আবেদনের নিষ্পত্তি হবে তাদের নাম সংযোজন করে রিভাইজড একটা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে হবে, এবং এই বিষয়টাই শুনানি পর্বে উঠে এসেছিল। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ভোটার তালিকা ফ্রিজ হয়ে গিয়েছে। অপর দিক থেকে আবেদনকারীদের তরফে আইনজীবীরা উল্লেখ করেন যে ভোটাধিকার মানুষের মৌলিক অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার, যা কার্যত সংবিধানের মৌলিক অধিকারে সামিল, এবং তাদের গণতান্ত্রিক বা সাংবিধানিক অধিকার এক্ষেত্রে লঙ্ঘিত হচ্ছে। অর্থাৎ একটা পরস্পর বিরোধী সাংবিধানিক প্রশ্নের জায়গা তৈরি হয়েছিল। আর তার প্রেক্ষিতেই বিচারপতি জয়মাল্য বাগচি তিনি একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে কোনো ব্যক্তি যে দেশে জন্মান সেই দেশে তার ভোট দেওয়াটা শুধুমাত্র তার অধিকার নয়, তার পাশাপাশি সেটা তার আবেগের বিষয়ও। আর এই সময় কোর্টের তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে আর্টিকেল 142 ব্যবহার করে তারা এক্ষেত্রে ভাবনা চিন্তা করতে পারে। এবং যখন শুনানি শেষ হচ্ছে সেই সময় বিচারপতিরা বলেন যে এ বিষয়ে তাদের একটু ভাবনা চিন্তার প্রয়োজন, তারা দুপক্ষের বিষয় বা দুপক্ষের কথাই তারা মাথায় রাখবেন। এবারে যে প্রশ্ন উঠে আসছে যে এই আর্টিকেল 142 কি? এই আর্টিকেল 142 সুপ্রিম কোর্টকে একটা স্পেশাল পাওয়ার দিয়েছে। অর্থাৎ যেখানে কমিশনের তরফ থেকে দাবি করা হচ্ছে যে আইন মোতাবেক ভোটার তালিকা মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ফ্রিজ হয়ে গিয়েছে, সেখানে আর্টিকেল 142 অনুযায়ী সংবিধানের স্বার্থ রক্ষার্থে যে কোনো আইনকে ওভারল্যাপ করে নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। এই স্পেশাল ক্ষমতা ব্যবহার করেছে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট, যা কার্যত বেনজির একটা সিদ্ধান্ত হিসেবেই রাজনৈতিক দল এবং আইনজীবীরা ব্যাখ্যা করছে। ধন্যবাদ জ্যোতির্ময়। হেলিকপ্টারেই গুড নিউজটা পেলাম। আমি বারবার করে সবাইকে বলছিলাম ধৈর্য রাখুন, অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করুন ট্রিব্যুনালে, এবং টুডে অর টুমরো আপনারা নিশ্চয়ই পাবেন। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন সকলেই মোটামুটি করেছে আমার মনে হয়। তো সেখানে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়, যাতে ওরা ভোট দিতে পারে যাদের নাম বাদ দিয়েছিল। আর 2 হচ্ছে যে আর 27 তারিখে 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে সেটাও 2 দিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি অ্যান্ড, এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। এটা নিয়ে আপত্তির কিছু নেই। ট্রাইব্যুনাল যদি শুনানি প্রক্রিয়া নিষ্পত্তি করতে পারে এবং 2 দিন আগেও নাম উঠে যদি সাপ্লিমেন্টারি লিস্ট আসে, এটা আপত্তির কি? উনি আনন্দে থাকুন, উনি বেশি করে খাওয়া দাওয়া করুন, একটু বেশি লম্বা ঘুমান, বিশ্রামে থাকুন। ওনার 4 তারিখে মানুষ বলে দেবে। এইসব করে মূল জায়গা থেকে ইস্যুগুলো ঘোরাচ্ছে। সুপ্রিম কোর্ট ব্রহ্মাস্ত্র ব্যবহার করল, 142 অনুচ্ছেদ প্রয়োগ হল।
কিন্তু শেষ পর্যন্ত কারা কারা ভোট দিতে পারবেন, কারা কারা ভোট দিতে পারবেন না, এই বিষয়টা একটু আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছে। তন্ময়, দেখো, যেটা এখনো পর্যন্ত আজকে তাই বলবো, কারণ দেশে 52 সালে যে নির্বাচন শুরু হয়েছিল, তারপর থেকে যত নির্বাচন হয়েছে, সেটা লোকসভা হোক, বিধানসভা হোক, অন্য নির্বাচন, এই প্রথম যে নির্বাচন কমিশন ভোটার লিস্ট ফ্রিজ করে দিল, ভোট ঘোষণা হয়ে গেল, নমিনেশন জমা পড়লো, সব কিছু হয়ে গেল, তারপর ভোটার লিস্টে নতুন করে নাম ঢুকছে। কারণ এসআইআর যে নামগুলো বাদ গিয়েছিল, তাদের অনেকের প্রশ্ন ছিল ট্রাইব্যুনালে যারা গেছেন তাদের নিষ্পত্তি হয়ে যাচ্ছে, তারা কি এবার ভোট দিতে পারবেন নাকি পারবেন না। সুপ্রিম কোর্ট একটা সময় বলেছিল যে এবছর ভোট নাই বা দিলেন, পরের বার ভোট দেবেন তারা। কিন্তু 142 অনুচ্ছেদ ব্যবহার করে, সে সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে সুপ্রিম কোর্ট জানালো 21শে এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে যে নামের নিষ্পত্তি হচ্ছে, যাদের 23 এপ্রিল ভোট আছে, তারা সেখানে ভোট দিতে পারবেন। আর 27 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের নামে নিষ্পত্তি করে দিচ্ছে, অর্থাৎ ইনি ভোটাধিকার মানে ইনি দেশের নাগরিক, তারা 29শে এপ্রিলে যে দ্বিতীয় দফার এ রাজ্যে ভোট রয়েছে, সেখানে তারা ভোট দিতে পারবেন, এটা নিশ্চিত হয়ে গেছে। আর 2 নম্বর, রাজনৈতিক দলগুলো বলতে শুরু করেছে যে এটা তাদের জয়, প্রত্যেকেই বলছেন, এবং তারা বলছেন 21 তারিখে যে নামের লিস্ট ঝুলবে, সেখান থেকে সেই ভোটারদের বাড়িতে বাড়িতে তারা ভোটার স্লিপ পৌঁছে দেবেন, কে কোথায় কোন বুথে ভোট দিতে যাবেন, ঠিক একইভাবে 29 তারিখ। ফলে এটা কিন্তু দুটি ক্ষেত্রে বলা চলে মানুষ ভোটাধিকার ফিরে পাচ্ছে, যিনি তার নাগরিকত্ব প্রমাণ করতে পারলেন, 1। আর 2, যেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর দাবি ছিল যে ভোটাধিকার প্রয়োগ করতে না পারলে ভোট এখন কেন হবে, ভোট পিছিয়ে যাক, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এমন একটা অবস্থান নিলেন যে সাপও মরলো, লাঠিও ভাঙলো না। অর্থাৎ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন যাদের নিষ্পত্তি হলো। যাদের নিষ্পত্তি হচ্ছে না, তারা পরবর্তী সময় নিষ্পত্তি হবে 21 তারিখে পরে এবং 27 তারিখে পরে, তারা পরবর্তী সময় অন্য ভোটে ভোট দেবেন, এবারে তারা ভোট দিতে পারছেন না। অনেক ধন্যবাদ তন্ময় তোমায়। আর এই সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলবেন না, উনি জীবনে সত্য কথা বলেন না, সুতরাং ওর কথা জবাব দেওয়া মানে আমার একটা মিথ্যার সঙ্গে প্রতিযোগিতা করা, তার মধ্যে আমি থাকতে চাই না। সুপ্রিম কোর্ট যেই অর্ডার দেবে, বিগত দিনেই এটা পরিষ্কার হয়ে গিয়েছিল। আপনারা লক্ষ্য করে দেখবেন, লাইভ স্ট্রিমিং দেবেন, যখন আমরা বলছিলাম যে যাদের ট্রাইব্যুনালের নাম ক্লিয়ার করবে তাদের ভোট দিতে দেওয়া হোক, তখন সুপ্রিম কোর্ট বলেছেন হ্যাঁ হোক, আমাদের তো 142 পাওয়ার আছে। তো ইঙ্গিতটা খুব স্পষ্ট ছিল। সুতরাং এটা যে রায় হবে এই নিয়ে কোনো সন্দেহ ছিল না। আর এত কিছু গন্ডগোল তৈরির জন্য দায়ী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশের তথ্য থেকে শুরু করে সরকারি কর্মচারীদের কাজ করতে না দেওয়া, তাদের যথেষ্ট পরিমাণে সরকারি কর্মচারীর সহযোগিতা না দেওয়া, যার ফলে এটা বিচারকদের কাছে চলে যাওয়া, এই সমস্ত গন্ডগোলের সৃষ্টির উনি হচ্ছেন মূল। এই যে অনুচ্ছেদ 142 নিয়ে এত আলোচনা হচ্ছে, এই অনুচ্ছেদ 142 আগে আমাদের দেশে এবং রাজ্যে ব্যবহার হয়েছে? হ্যাঁ হয়েছে। আমি কয়েকটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো। যেমন ভোপাল গ্যাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাড়তি ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিয়েছিল শীর্ষ আদালত। হাতিয়ার হয়েছিল এই অনুচ্ছেদ 142। নির্বাচন কমিশনের ক্ষেত্রেও অনুচ্ছেদ 142 ব্যবহার করার নজির রয়েছে। যেমন বাংলায় মানে আমাদের রাজ্যে যে বিচারকরা এসআইআর এর কাজ করলেন, তা এই অনুচ্ছেদ 142 ব্যবহার করেই করেছেন। আরো একটা উদাহরণ দিই, 2024 সালে চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে অনুচ্ছেদ 142ই ব্যবহার করেছিল সুপ্রিম কোর্ট। 8টি ভোট বাতিল করে বেআইনিভাবে জয় ঘোষণা করে দেন প্রিসাইডিং অফিসার। সেই প্রিসাইডিং অফিসারের সিদ্ধান্ত বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। অনুচ্ছেদ 142 ব্যবহার করে আপের প্রার্থীকে চণ্ডীগড়ের মেয়র ঘোষণা করে শীর্ষ আদালত। সোমবারের শুনানির পরও 142 অনুচ্ছেদের ব্যবহার হওয়ার আশায় ডিলিটেড ভোটারদের আইনজীবী অরিন্দম দাস। এই অনুচ্ছেদ 142-এর সুবিধা, অনুচ্ছেদ 142 আমাদের দেশে এবং রাজ্যে কখন কোথায় ব্যবহার হয়েছে শোনালাম, কিন্তু এই অনুচ্ছেদ 142 নিয়ে এবং এই রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে কি বলছেন সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনবো। 21 তারিখ পর্যন্ত যত অ্যাপিল ডিসাইড হবে, যদি ইনক্লুশন হয় সেগুলো অ্যাড হবে, এবং ওপাশে হচ্ছে 27 তারিখ সেকেন্ড ফেজে যতগুলো অ্যাপিল অ্যালাউ করবে, তাদের নাম ইনক্লুড হবে। অতএব আমরা যা চেয়েছিলাম তা সেটা হলো, খুবই ভালো হয়েছে এটা। উই আর গ্রেটফুল টু দি সুপ্রিম কোর্ট। বেনজির ঘটনা তো নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যেভাবে ভোটারের নাম কাটা হয়েছে, তো বেনজির। আজও তো আমি একটা মামলা করলাম ইলেকশন কমিশনের এগেনস্টে, যে সমস্ত হাইকোর্টে হারিয়ে দিয়েছিল,
আজকে এখন বললো যে যেহেতু অলরেডি ইলেকশন প্রায় শেষ হতে চলেছে দোকানে, কিন্তু সাবস্টেন্টিভ কোশ্চেন্স অফ ল, ইলেকশন কমিশনের সব পাওয়ার নেই, এইসব পয়েন্ট সব ওপেন করে দিল, বলে ভবিষ্যতে পয়েন্ট ডিসাইড করবো আমরা ইন কনসালটেশন উইথ দি স্টেট গভর্নমেন্ট। নির্বাচন কমিশনের বিষয়, এসআইআরটা তো আমরা করিনি, এসআইআর স্বাভাবিকভাবে হয়েছে, অতীতেও হয়েছে, 12 রাজ্যে হয়েছে, পশ্চিমবঙ্গে হাঙ্গামা বেশি, বেছে বেছে তৃণমূল কংগ্রেস বিজেপি যেখান থেকে লিড পায় 4টে জেনারেশন ধরে কলকাতায়, তাদের বাড়ির ছেলেমেয়েরও নাম বাদ গেছে। এটা তো মানুষের মধ্যে বিভ্রান্তি, মানুষের মনের মধ্যে আক্রোশ তৈরি করবার জন্য তৃণমূল কংগ্রেস করেছে। পুরনো ভোটার লিস্টেই ভোট করিয়ে নিন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভোট চাইছেন সেভাবে ভোট করিয়ে নিন, তারপরেও তৃণমূল চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে না। তৃণমূল চলে গেছে, তৃণমূল শেষ। মুখ্যমন্ত্রী মঙ্গল গ্রহ থেকেও ভোটার নিয়ে আসতে পারে। মুখ্যমন্ত্রী পারলে মায়ানমারের যারা আছে ওদেরও এখানে নিয়ে আসতে পারে, নির্বাচনে নাম তুলে দিতে পারে। মুখ্যমন্ত্রী পারলে বাংলাদেশের জামাত যারা ওদেরও নিয়ে এসে নাম তুলে দিতে পারে, তারপরেও তৃণমূল কংগ্রেস হারবে। এটাকে স্বাগত জানি আমরা। ভোট উৎসব লোকে বলে, সেই উৎসব কি উৎসব থাকতে পারে জেনুইন ভোটারের নাম যদি ভোটার লিস্টে না থাকে? আমরা তো সবাই মিলে বলবো এটা কবরে যাওয়ার রাস্তা, এটা শ্মশানে যাওয়ার রাস্তা তৈরি করছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার মিলে। আগেও বলেছিলাম এসআইআর প্রক্রিয়া সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন প্রয়োজন, সুপ্রিম কোর্ট ইন্টারভেনশন করেছিলেন এবং আজকে আমরা মনে করি ফ্রি, ফেয়ার এন্ড ফিয়ারলেস নির্বাচন করাতে গেলে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধান প্রয়োজন। নির্বাচন কমিশন ওই ডেটটাকে ঠিক করে দিয়েছেন যে ওই দিন পর্যন্ত যাদের নাম তালিকাভুক্ত হয়েছে তারাই ভোট দিতে পারবেন, এটাই আইন। কিন্তু একমাত্র সুপ্রিম কোর্টের এই অধিকার রয়েছে যদি মনে করেন যে ফর কমপ্লিট জাস্টিস যারা ট্রাইব্যুনাল বৈধ ভোটার বলে ঘোষণা করবে তাদের নামটা নির্বাচকদের তালিকায় এলে তারা ভোটাধিকার পাবেন। এইটা আর্টিকেল 142 বলে যে বিশেষ অধিকার সুপ্রিম কোর্টের, সেটা। বার্নল এফেক্ট, বিজেপির প্রচারে বাধা তৃণমূলের, আর তারপরেই তৃণমূল নেতাকে একবারে ফল ভুগতে হলো হাতে না হাতে। ছবিটা দেখাচ্ছি আপনাদের এক্সক্লুসিভ টিভি 9 বাংলা। আমি কথা বলবো আমাদের প্রতিনিধি দেবব্রতের সঙ্গে, রিপোর্টারের সাথে কথা বলবো। দেবব্রত, কি হয়েছে? ওকে ধাক্কা দিচ্ছে অভিযোগ থানা এবং প্রশাসনের কাছে পৌঁছানোর সাথে সাথেই কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় সিআরপিএফ বা সিএফ সেন্ট্রাল ফোর্স এলাকায় গিয়ে পৌঁছায়, পুলিশ গিয়ে পৌঁছায় এবং তারপরে একদম ভিডিও হাতে নাতে তার ভিডিও দেখানো হয়। সিআরপিএফ এর যিনি আধিকারিক ছিলেন তাকে সেই ভিডিও দেখানো হয় এবং সেই ভিডিও দেখে তৎক্ষণাৎ যিনি অভিযুক্ত তাকে কিন্তু হাতের সামনে পেয়ে একদম সপাটে চড় মারেন এবং তারপরে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। আর এই অভিযোগটা, এই ছবি কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং এই কমপ্লেন নিয়েছে এবং তৃণমূল এটা নিয়ে মূলত অভিযোগ জানাতে চাইছে যে এই কেন্দ্রীয় বাহিনী এভাবে চড় মারতে পারেন কিনা। ইতিমধ্যে তারা থানার দ্বারস্থ হয়েছেন বলছেন, তৃণমূলের যিনি ব্লক সভাপতি তিনি বলছেন এই বিষয়টি নিয়ে তারা ইতিমধ্যে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানাচ্ছেন এবং যেখানে যেখানে অভিযোগ জানানো সেখানে তারা অভিযোগ জানাবেন। যদিও বিজেপির পক্ষ থেকে এটা বলা হয়েছে যে যেহেতু বাধা দিয়েছিল প্রশাসনকে জানানো হয়েছিল, যেহেতু জেলা প্রশাসন জানিয়েছিল কোথাও কোনো প্রচারে বাধা পেলে জানানোর কথা প্রশাসনকে, সেই হিসাবে প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন যা ব্যবস্থা নিয়েছে। একজন গুন্ডাকে জেতাবেন নাকি অধ্যাপককে ভোট দেবেন? যে গুলি চালায়, যে মানুষকে ভয় দেখায় তাকে জেতাবেন নাকি আপনার ঘরের ছেলেকে ভোট দিয়ে জেতাবেন? মাথা ভাঙায় নিশীথ প্রামাণিকের নাম না করে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাই আপনাদের। আপনারা গুন্ডাকে জেতাবেন না একজন ডাক্তার শাবলুকে জেতাবেন? ও নিজে অধ্যাপক ৫৫ বর্মা বিশ্ববিদ্যালয়ে, গর্ব আপনাদের রাজবংশী কমিউনিটি। তাকে জেতাবেন না যে গুলি চালিয়ে দেয় আর 20টা পুলিশের গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় আর লোককে ভয় দেখায়, চমকায়, থমকায়? তাদের ভোট দেবেন? বিজেপির অত্যাচার মেনে নেবেন? আমার নিশ্চিত রাতেরও বাদল ধারা, রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে। তাদের ভোট দেবে না ভোট দেবেন আপনার ঘরের ছেলেকে?
আজ সংসদের ভেতরের হাওয়াটাও বেশ ভালোই গরম ছিল, কারণ সংসদে আজ পুনর্বিন্যাস এবং মহিলা সংশোধনী বিল সহ 3টে বিল পেশ করা হয়। সংবিধান বিরোধী বলে দাবি করে সংসদে এই 3 বিল পেশ করা আটকানোর চেষ্টা করে কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে ভোটাভুটিতে খারিজ হয়ে যায় বিরোধীদের এই আপত্তি। বিল পেশের পক্ষে ভোট পড়ে 207 আর বিপক্ষে 126। কাল বিকেল 4টে 3টে বিল নিয়ে লোকসভায় ভোটাভুটি হবে। বিরোধীদের রাজনীতি ছেড়ে উন্নয়নের শরিক হবার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। নিচু মানসিকতা নারী শক্তি ক্ষমা করবে না, এখন বিরোধিতা করলে অনেক দিন ধরে মূল্য চোকাতে হবে সংসদে, বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই যে সংসদে আসন পুনর্বিন্যাসের নামে যে বিলটা আনা হয়েছে, সেটা তীব্র বিরোধিতা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন দেশকে খণ্ড খণ্ড করার চেষ্টা করা হয়েছে। ঠিক কি বলেছেন একবার শুনবো। মাথাভাঙার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন দেশকে খণ্ড বিখণ্ড করার চক্রান্ত। শুনুন। আর এখন বলছে বিল আনছে কি একসাথে মহিলাদের কত অসম্মান দেখুন। 33% রিজার্ভেশন উইমেন, মহিলাদের আমরা মন প্রাণ দিয়ে সমর্থন করেছি। আমি এর জন্য আমি নিজেও পার্লামেন্টে অনেক লড়াই করেছি, আমাদের দলও লড়াই করছে। 33% রিজার্ভেশন করার বিল তো অনেক দিন ধরে পড়ে আছে, তা তুমি তার সাথে ডিলিমিটেশন কেন করছো? তার কারণ বাংলাকে তুমি ভাগ করার চেষ্টা করছো, সারা দেশকে ভাগ করার চেষ্টা করছো, কেটে কেটে খণ্ড খণ্ড করার চেষ্টা করছো। তাই দুটো মহিলা আর ডিলিমিটেশন একসাথে হতে পারে না। মহিলা বিল আলাদা বিল, ডিলিমিটেশন বিল আলাদা বিল। এটা আপনাদের আবার আপনাদের ভোট কাটবার যাদের ভোটও আছে এবং এনআরসি করার একটা চক্রান্ত এবং পরিকল্পনা, এই পরিকল্পনায় পা দেবেন না। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে দেশকে টুকরো করা নয়, এক ভারত এবং শ্রেষ্ঠ ভারতই তাদের লক্ষ্য। কি বলেছেন শুনুন। हम टुकड़ों में न सोच सकते हैं, न टुकड़ों में हम निर्णय कर सकते हैं, और इसलिए निराधार रूप में, जिसमें कोई सच्चाई नहीं, रत्ती भर सच्चाई नहीं है, सिर्फ राजनीतिक लाभ लेने के लिए जो बवंडर खड़ा किया जा रहा है, मैं आज बड़ी जिम्मेवारी के साथ इस सदन में इस पवित्र जगह से कहना चाहता हूं कि निर्णय प्रक्रिया किसी के साथ भी भेदभाव नहीं करेगी। ये निर्णय प्रक्रिया किसी के साथ अन्याय नहीं करेगी। भूतकाल में जो सरकारें रही और जिनके कालखंड में जो परिसीमन हुआ और जो अनुपात उस समय से चला आ रहा है, उस अनुपात में भी कोई बदलाव नहीं होगा और वृद्धि भी उसी अनुपात में होगी। अगर गारंटी शब्द चाहिए तो मैं गारंटी शब्द उपयोग करता हूं। वादा की बात करते हो तो मैं वादा शब्द उपयोग करता हूं। अगर तमिल में कोई अच्छा शब्द हो तो वो भी मैं बोलने के लिए तैयार हूं, क्योंकि जब नियत साफ है तो फिर शब्दों का खेल करने की हमें जरूरत नहीं है। বিধানসভা ভোটের আগে টিভি9 বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের একটা ধারণা ছিল জোট টক্কর হবে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস। গল্পটা হয়ে গেল তৃণমূল বনাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। বিজেপি পারে না এমন কোনো কাজ, হঠাৎ করে গভর্নর চেঞ্জ করতে হলো কেন? তাহলে কি এবছরের ইলেকশনটা চিন্তার ইলেকশন আপনার কাছে? আপনি এই যে কথাটা বললেন, আপনার এই কথাটির সাথে আমি একমত নই। তীব্র, তীক্ষ্ণ, স্পষ্ট, সরাসরি। কোটি কোটি টাকা নিয়ে এসছে বিজেপি, হচ্ছে একটি বিষবৃক্ষ, বিষে ভরা। মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় কাল সন্ধ্যে 7টায় টিভি9 বাংলায়।